মেঘলা আকাশ, গুম গুম শব্দে আকাশ যেন তার ক্রোধের বার্তা ছড়িয়ে দিচ্ছে চারদিকে। বৃষ্টির ঘনঘটা যে কোনো মুহূর্তে নেমে আসতে প্রস্তুত। রিয়া নিজের গাড়ি থেকে মেহেরিশকে তার অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে দূরত্ব চলে গেছে। বৃষ্টি ইতিমধ্যে টুপটাপ করে মাটিতে পড়তে শুরু করে দিয়েছে। মেহেরিশ এক দৌড়ে অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে লিফটে চড়ে সোজা নিজের ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালো। কলিং বেল চাপতেই সুফি মেয়েটা এসে দরজা খুলে দিল। বাসায় কেউ এসেছিল সুফি? না ম্যাম, বলে মেয়েটি কিচেনের দিকে চলে গেল। সুফি মেয়েটি খুবই অল্প কথার, কোনো প্রশ্ন করলে তার উত্তর দেবে শুধু, প্রয়োজনের বেশি কথা তার মুখে বের করা যায় না। মেহেরিশ মনে মনে ভাবে, এ যুগে কাজের মেয়েরা সাধারণত কাজ কম, কথা বেশি বলে। গল্প জুড়ে সময় পার করার মতো অভ্যাস তাদের থাকেই, কিন্তু সুফি যেন একেবারে অন্যরকম। মেহেরিশ রুমে ঢুকে হিজাব খুলে হাত থেকে ছোট ফাঁসটা নিয়ে রাখলো সোফায় এক পাশে। এতপর টান টান করে সোফায় বসে পড়ল। বাইরে ঝড়ো হাওয়ায় আর মেঘ গর্জনে ভেসে আসছে ক্ষণে ক্ষণে। আজকে দিনটা কেমন যেন রোমান্টিক রোমান্টিক লাগছে তার কাছে। ইস, যদি এই রোমান্টিক আবহাওয়ায় একবার আদ্রাস ভাইকে দেখা যেত। কতদিন হলো তার সঙ্গে কোনো কথা হয় না। অনলাইনে থেকেও তিনি যেন অনুপস্থিত। সাহস হয় না মেহেরিশের তার নাম্বারে কল করতে, অথচ সেই আদ্রাজি একদিন নিজে থেকে তার নাম্বার দিয়েছিল মেহেরিশকে। মনে ছিল সব অগোছালো ভাবনা নিয়ে মেহেরিশ ইউটিউবে ঢুকলো। তার বিষণ্ণ মনে খোরাক জোগাতে পারে একমাত্র একটি জিনিস, আর সেটা হলো ফুল ভলিউমে তানভীর ইভানের কণ্ঠে গান শোনা। মুহূর্তেই অজানায় গানটি প্লে করল মেহেরিশ। ছেলেটির কণ্ঠ যেন হৃদয়ে গভীর দিয়ে বাজে। সব গানই এক ধরনের আবেগ আর মায়া কাজ করে। এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। এমন জোরালো বৃষ্টি মেহেরিশকে খুব প্রিয়। বৃষ্টি এর মাতাল করা আবহাওয়া নিজেকে বাইরে মেলে ধরতে পারলে হয়তো ভালো লাগতো। শূন্যতা ঘোচাতো কিছুটা। আকস্মিক মেহেরিশের মনে পড়ল এই ফ্ল্যাটে খোলা ছাদ ব্যালকনি সম্পর্কে। এতক্ষণে কেন যে বিষয়টা তার মাথায় আসেনি ভেবে নিজের মাথা নিজেই গাঁটটা মারল মেহেরিশ। আর কোনো কিছু না ভেবে সে দৌড়ে গেল ব্যালকনিতে। মেহেরিশ ফ্ল্যাটের ব্যালকনি একটু অন্যরকম। প্রথম অংশটুকু কাচের দেওয়াল দিয়ে ঘেরা, যা দুপাশে ঠেলে ঢুকতে হয়। এরপরই দেখা মেলে খোলা গোলাকার ব্যালকনি। ব্যালকনি থেকে কিছুটা দূরে রাস্তার ওপারে একটা নতুন বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। হয়তো আরও কয়েক মাস সময় লাগবে ভবনটি পুরোপুরি তৈরি হতে। মুষলধারে বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশের মাঝে মেহেরিশ দাঁড়িয়ে আছে হাত ছড়িয়ে। বৃষ্টির ছোঁয়া আনন্দে নিজেকে ডুবিয়ে দিয়েছে। বৃষ্টির তালে তালে যেন প্রকৃতি তার বুক ভরা উচ্ছ্বাস নিয়ে তাকে এক গভীর আলিঙ্গন করছে। মেহেরিশ লম্বা ঘন কালো চুলগুলো অবাধে ছেড়ে রাখা। বাড়ির ভিতরে হয় শরীরে কোনো ওড়না নেই। তাড়াহুড়ো সেটি সোফার ওপর রেখে ছুটছিল ব্যালকনিতে। মুহূর্তেই ঝমঝম বৃষ্টিতে তার শরীর ভিজে একাকার। মেঝে দুহাত মেলে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে নির্বিকার, যেন প্রকৃতি এই নির্মল ছোঁয়ায় আত্মা স্নান করছে তার। বৃষ্টি বড় বড় ফোঁটাগুলো প্রথমে তার মুখ থেকে চুয়ে চুয়ে পড়ছে শরীরে। আর ঠিক এমন সময় নির্মাণাধীন নতুন ভবনে এক কোণায় দাঁড়িয়ে থাকা একটি মানবের চোখে আটকায় বৃষ্টিতে ভিজতে থাকা এক রমণীর পানে। তাদের দুজনের মধ্যকার দূরত্ব কেবল এক রাস্তার সমান। দুটো বিল্ডিং এর মাঝে বরাবর গেছে সরু এক রাস্তা। আর এরই যেন কাল হয়ে দাঁড়ালো ছেলেটি পথভ্রষ্ট করার জন্য। হাতে থাকা রিভলভারটি সেই কখন পড়ে গেছে পায়ের কাছে। বৃষ্টির শব্দে হয়তো সেও ধাতব পতনের আওয়াজে চাপা পড়ে গেছে, নাকি অন্য কারণে আজ লক্ষ্যযুক্ত এই ব্যক্তি। সময় কি থেমে গেছে আজ, নাকি হৃদয় স্পন্দন? কোনটা? মূলত পূর্ব গতকালই ঠিক করে রেখেছিল আজ এই মেয়েটার কাহিনী পুরোপুরি শেষ করবে সে। নিশ্চিহ্ন করে দিবে এই শহর তো দূর পৃথিবী থেকে। এই মেয়েটা না থাকলে আজ হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হতো না তাকে। আজ হয়তো সে অন্যরকম থাকতো। সব কিছুর জন্য এই মেয়েটা একমাত্র দায়ী। তাই এখানে এসে অপেক্ষা করছিল সে মেহেরিশের জন্য। পায়ের কাছে ছড়িয়ে ছিটে পড়ে আছে সিগারেট এর পুরো অংশ। এতক্ষণ ধরে ঠিক কতগুলো শেষ করে তার হিসেব নেই। এই শহরে ছায়া দীর্ঘদিন ধরে নিজের কাজে দক্ষতা প্রদর্শন করছে পূর্ব। দূর থেকে মানুষকে লক্ষ্য করা, অদৃশ্য করে দেওয়া তার অসাধারণ পারদর্শিতা। কিন্তু আজকে কি হলো তার?
কেন এই মুহূর্তে সে নির্বাক, চোখ স্থির হয়ে গেছে বৃষ্টিতে ভিজে থাকা মেয়েটির দিকে। সাদা চুড়িদারে ভেজা কাপড় নারীর শরীরে প্রতিটি রেখা যেন উন্মোচিত হয়ে ওঠে তার চোখে। মেহেরিসের উদ্দাম বৃষ্টি সিক্ত রূপ দাঁড়িয়ে থাকা পুরুষটি স্নায়ুতে এক অজানা ঝড় তুলে দিয়েছে। সেই ঝড়ের তুলনায় এই ঝড় বৃষ্টি নিতান্তই তুচ্ছ। তুচ্ছ তার পরিমাণ। হৃদয়ে দ্বিধা টলমল, যেন এই মুহূর্তে সামনে এই দৃশ্য ছাড়া আশেপাশে আর কিচ্ছু নেই, কিচ্ছু না। তাহলে সময় চাকা কি আজ থেমে গেছে? এমন সময় কানে ভেসে আসছে এক স্নিগ্ধ আওয়াজে বলা কিছু শব্দ। বৃষ্টির পানে আকাশ চেয়ে, তোমাকে আমি খুঁজব না। আকাশ জুড়ে থমথমে মেঘের ভার। বৃষ্টি থেমে গেছে ঠিকই, কিন্তু চারপাশে এখনো যেন এক রুদ্ধশ্বাস নীরবতা। রাস্তার ঠান্ডা শিরশিরে বাতাস আর সে সিক্ত আবহাওয়ার ঠান্ডা শিরশিরে স্পর্শ পূর্বের গায়ে এসে লাগছে, যার বাইক চালাতে চালাতে অনুভব করছে সে। শরীরে জুড়ে হিম শীতলতা বয়ে যাচ্ছে, তবে বাইকের হ্যান্ডেল তার ধীর হাতগুলো সেই ঠান্ডার তোয়াক্কা করছে না। অভ্যস্ত দক্ষতায় রাস্তার বাঁকগুলো যেন আপন ইচ্ছায় মেনে নিচ্ছে তার নির্দেশনা। পূর্বের পরনে কালো রঙের হুডি, যা বৃষ্টির পানিতে এমনভাবে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে যে মনে হয় তার ভিতরে অনুভূতিগুলো হয়তো এভাবে জমাট বেঁধে আছে অন্তরে। মুখে নীরবতা, চোখে গভীর এক চিন্তার মেঘ। বাইক চালানোর একঘেয়ে শব্দের ভিতরে তার মনের কোণে প্রতিধ্বনিত হচ্ছে এক দৃশ্য। কিছুক্ষণ আগে সেই দৃশ্য, যেখানে মেহরিশ দাঁড়িয়েছিল। মেয়েটির মোহনীয় রূপ, তীক্ষ্ণ চোখ, মেয়েলিক গঠন, সব কিছুই কেমন ঘোর লাগানো। পূর্ব তো তখন কোনো নেশা করেনি, তাহলে এমন লেগেছিল কেন তার নিকট? মনে হয়েছে এভাবে চেয়ে চেয়ে পার করে দিতে পারবে গোটা জীবন, কিন্তু সেই মুহূর্তে মোহ ভেঙে দেয় প্রকৃতির এক কঠিন রুদ্ধরূপ। আকাশে একটি বজ্রপাতে প্রবল শব্দে কেঁপে ওঠে মেহেরিশ। ধীর পায়ে ছুটে পালায় ব্যালকনি সেই প্রান্ত থেকে, যেখান থেকে কিছুক্ষণ আগে সে পূর্বের সামনে দাঁড়িয়েছিল। সেই প্রস্থান যেন এক নীরব আর্কিত পিছনে ফেলে রেখে যায় একটি শূন্যতাকে। পূর্ব তখনও এক পাথরের মূর্তির মতো অনিমেষ চেয়েছিল সেই শূন্য ব্যালকনির দিকে, যেখানে কিছুক্ষণ আগেও মেহেরিশে উপস্থিত তাকে ঘিরে রেখেছিল এক অজানা জাদুর আস্তরণে। দৃষ্টি অনড়, হৃদয় নির্জীব। বাইকের গতি বাড়ালো মনের ভিতরে সেই অস্থিরতা থামে না। এই মেঘাচ্ছন্ন পরিবেশও গলা শুকিয়ে কাঠ হয়ে আছে তার। আর ঠান্ডা বাতাস শরীরে কাঁপন ধরালো, ভিতরে যেন জ্বলছে এক অদৃশ্য আগুন। যে আগুন ভস্মিত হওয়ার হৃদয়ের কারণ জানা নেই তার। অভিজ্ঞ হাতে বাইকের নিয়ন্ত্রণ ধরে বিকেলের স্নিগ্ধ নীরবতা। পূর্বের বাইকের ইঞ্জিনের গর্জন থেমে যায় একটি মাঝারি সাইজের ডুপ্লেক্স বাড়ির সামনে এসে। গেট খুলে ভিতরে প্রবেশ করতেই পূর্ব বাইকটি থামায়। মাথা হেলমেট খুলে ভেজা চুলে অপর হাতে চালিয়ে হাঁটতে থাকে বাড়ির মূল দরজার দিকে। দরজার সামনে এসে থামতেই সেটা ভিতর থেকে খুলে দেয় সাব্বির। এতক্ষণ সিসিটিভি মনিটরের দিকে তাকিয়ে পূর্ব আগমনের দৃশ্য দেখছিল সে। পূর্ব তার হাতে হেলমেটটি ঠেস দিয়ে ধরিয়ে দেয় সাব্বিরের হাতে। একটিও কথা না বলে সোজা ঢুকে পড়ে বাড়ির ভিতরে। সাব্বির বুঝতে পারে আজ কিছু একটা ঘটেছে, তবে সাহস করে প্রশ্ন করার সাহস তার নেই। পূর্ব নির্বিঘ্নে ভেজা শরীর নিয়ে পা বাড়ায় সিঁড়ির দিকে। একের পর এক সিঁড়ি ভাঙতে ভাঙতে সে পৌঁছায় নিজের সেই চিরাচরিত রুমে ঢুকে এক ঝাটকায় গায়ের ভেজা কালো হুডিটি খুলে ছুঁড়ে ফেলে দেয় কাউচের দিকে। তবে সেটা কাউচে বেরিয়ে মেঝেতে পড়ে। সেই দিকে তার নজর দেওয়ার মতো সময় নেই। পরনে এখন শুধু কালো জিন্স, যা ভেজা শরীরের সাথে এমনভাবে লেপ্টে আছে যে পায়ের শক্তপোক্ত মাংসপেশিগুলো স্পষ্ট হয়ে উঠছে। গলায় ঈগলের প্রতীক্ষিত রূপালি লকেট। পূর্ব ধীরে ধীরে খাটের পাশে গিয়ে দাঁড়ালো। এক মুহূর্তে জিন্সের পেছনে গুজে থাকা সেই রিভলভারটি সামনে এনে তাকায়। আজ এই অস্ত্রটা তার সঙ্গী ছিল, সেটাই তার লক্ষ্য পূরণে হাতিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু সে ব্যর্থ। এত বছরের দক্ষতা, অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস সবই যেন আজ অদৃশ্য হয়ে গেছে। ধীরে ধীরে খাটের উপর শরীর এলিয়ে দেয় পূর্ব। উহুদ হয়ে মাথা গুজে দেয় সফেদ বালিশের মাঝে। ঠিক তখনই পুনরায় আরেকবার ভেসে ওঠে বৃষ্টি স্নান হওয়া মেহেরিশের মুখব্যয়। পূর্ব শ্বাস ভারী হয়ে আসে। সে যেন
এখনও অনুভব করতে পারছে সে মুহূর্তের ওজন। পূর্বের মনের কোণে তখন শুধু একটাই প্রশ্ন, কেন কেন আমি থেমে গেলাম, কেন মেয়েটাকে চিরতরে বিদায় করতে পারলাম না। বলেই নিজের মাথার চুল নিজেই খামছে ধরল পূর্ব। নিজের চিন্তাগুলো ভারে পিষ্টে হতে থাকে ক্ষণে ক্ষণে। তার তো জীবনে কোনো দিন টার্গেট মিস হয়নি, তার অস্ত্র কখনো লক্ষ্যভ্রষ্ট হয়নি, তাহলে আজ কেন হলো? কি আছে ওই মেয়েটার মাঝে যা তাকে দুর্বল করে দেয় বারংবার? পরক্ষণে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে মনে বিড়বিড়ায়, ওই মেয়েটা সাংঘাতিক বিপজ্জনক, নিশ্চয় কোনো জাদুমন্ত্র জানে। তুই ব্যর্থ হোসনি পূর্ব, ওই মেয়ে তোকে বিভ্রান্ত করেছে, সব দোষর। এটা বলে পুনরায় আরও একবার মেহেরিসের ওপর সমস্ত দোষ চাপিয়ে দেয় পূর্ব। একসময় এই চিন্তার ভারে ক্লান্ত হয়ে ধীরে ধীরে চোখের পাতা ভারী হয়ে আসে তার। অবশেষে শরীর ক্লান্তি আর মস্তিষ্ক চিন্তার ভারে হার মানে। এসব ভাবতে ভাবতে পূর্ব তলিয়ে যায় গভীর নিদ্রায় অন্ধকারে। বিকেলে স্নিগ্ধ আবেশ আসফিয়া এসেছে মেহেরিসের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। এখানে আসার উদ্দেশ্য বরং অনেক। কলেজ থেকে বাড়িতে গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে পুনরায় এসে পড়েছে এখানে। বাড়িতে মন টিকছে না তার। তবে আসার সময় ওডিকেও নিয়ে এসেছে আসফিয়া সাথে করে। তার ভাইয়ের কি হয়েছে কে জানে, ওডির খোঁজ খবর পর্যন্ত নিচ্ছে না অনেক দিন ধরে। তাতে অবশ্যই আসফিয়ার জন্যই ভালো হয়েছে, ওডিকে নিজের কাছে পাচ্ছে সে। গাড়ি থেকে নেমে ওডিকে কোলে নিয়ে অ্যাপার্টমেন্টের ভিতর ঢুকে এসে দাঁড়ালো লিফটের সামনে। মনের আয়েসে লিফটের ভিতরে ঢুকে 7 ফ্লোর চাপতে তৎক্ষণাৎ কেউ এসে হাত রেখে আটকালো সেটা। লোকটি ভিতরে ঢুকতে আসফিয়া মুখ হা হয়ে গেল। লোকটি আর কেউ নয় বরং তন্ময়। বাইরে থেকে এসেছে বোধহয়। আসফিয়া আকস্মিক ভূত দেখার মতো হা করে চেয়ে থাকলো। তন্ময়ের পানে ভয়ে বেচারি ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। সেদিন না হয় কাকতালীয়ভাবে দেখেছিল, তাই বলে আজও সেভাবে তন্ময়কে এখানে দেখতে পাবে খুনাক্ষরে ভাবতে পারেনি আসফিয়া। এদিকে আসফিয়াকে নিজের বাড়ির লিফটের ভিতরে দেখে তন্ময়ও কিঞ্চিত অবাক হলো। তন্ময়ও তাকে দেখে খানিকটা বিস্মিত হলো, তবু স্বাভাবিক থাকার ভান করে মৃদু হেসে বলল, আরে আসফিয়া তুই এখানে? আসফিয়া বলল মহা ফেসাদে, কি বলবে এখন সে, তাই তৎক্ষণাৎ আমতা করে বলতে লাগলো, আরে তন্ময় ভাই আপনি? আমি তো আমার ফ্রেন্ডের বাসায় এসেছি। বলেই মিকি হাসলো আসফিয়া। তন্ময় ভুরু কুচকালো, তবে খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, তাই নাকি? তা কোন ফ্লোরে থাকে তোমার ফ্রেন্ড? আসফিয়া কোনো রকম তড়িঘড়ি করে উত্তর দিল, আমার ফ্রেন্ড তো 9 ফ্লোরে থাকে ভাইয়া। তন্ময় ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। সেই হাসির রেশ টেনে আওড়ালো, 9 তলা? কিন্তু তুমি তো 7 তলায় প্রেস করেছ। আসফিয়ার বুকের ভিতরটা এবার ধুকপুক করতে লাগলো। দ্রুত নিজেকে সামনে নিয়ে বলল, ও মানে আসলে ভুল হয়ে গেছে, 9 চাপতে গিয়ে 7 চাপ পড়ে গেছে। আমি তো প্রায় আসি এখানে, বহুল হয়ে যায় মাঝে মাঝে। তন্ময় কিছুটা সন্দেহ হলো আসফিয়ার কার্যকলাপে। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তুমি শিওর 9 ফ্লোরে? জি ভাইয়া পুরো শিওর, কিন্তু 9 ফ্লোরে তো আমরা থাকি, আর পাশের ফ্লোরে থাকে মারিনা আন্টি। ও হ্যাঁ মারিনা আন্টি, উনি তো আমার ফ্রেন্ডের মা, খুব ভালো উনি, বুঝেছেন ভাইয়া। আর আপনাকে তো এতদিন দেখলাম না এখানে, বাসায় থাকেন না নিশ্চয়ই? আর ইউ শিওর আসফিয়া মারিনা আন্টি তোমার ফ্রেন্ডের মা? জি ভাইয়া। কি বলেন, আমার ফ্রেন্ডের মাকে আমি চিনব না? কিন্তু মারিনা আন্টি তো আনমেরিড, ওনার তো বিয়েই হয়নি, মেয়ে আসলো কোথা থেকে? আসবে এবার ফাঁসলো খুব বাজেভাবে। এই যে বলে না, একটা মিথ্যার যেন 1000টা মিথ্যা বলতে হয়, তার ক্ষেত্র সেম হয়েছে। তবে দিন শেষে তো মিথ্যা ধরা পড়বেই। এখন কি করবে সে? এমনভাবে ফেসে যাবে কে জানতো। আসফিয়াকে এভাবে করে যেতে দেখে তন্ময় পুনরায় বলল, মনে হয় তুমি ভুল অ্যাপার্টমেন্টে পড়েছিস আসফিয়া। সমস্যা নাই, তুমি আমার সাথে এসো, তিয়ানের সাথে দেখা করে যাও। একদম ঠিক বলেছেন ভাইয়া, আমি মনে হয় ভুল অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছি। আজকে আমার তাড়া আছে ভাইয়া, অন্য একদিন আসবো কেমন?
বলেই পুনরায় নিচের দিকে বেল প্রেস করে নিচে নেমে গেল আসপিয়া। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। জলদি লিফট থেকে নেমে এসে দাঁড়ালো পার্কিং এরিয়ায়। এদিক ওদিক চোখ বুলিয়ে ওটিকে কোলে করে দাঁড়িয়ে থাকলো সেখানে। মিনিট 5 পর না হয় আবার উঠবে সে। সেই পর্যন্ত নিশ্চয় ওর নাক উঁচু লোক রুমে চলে যাবে। সময় বহমান। গতকাল আসপিয়া আর ভিতরে আসেনি, সেখান থেকে ফিরে গিয়েছে। এর পিছনে অবশ্য কারণ ছিল। আসপিয়া চায়নি তার কারণে মেহেরিশ কোনো সমস্যায় পড়ুক। তন্ময় এখানে থাকার মানে তার ভাইয়ের আসার সম্ভাবনা আছে, যদিও তার ভাই কারো বাড়িতে যাতায়াত পছন্দ করে না। তবুও তো বলা যায় না কখন কি হয়ে যায়। যদি সে মেহেরির সম্পর্কে জেনে যায় আর মেয়েটার ক্ষতি করার চেষ্টা করে, এসব আশঙ্কা মেহেরি সে সঙ্গে দেখা না করে আসবে ফিরে যায় গতকাল। তবে যাওয়ার আগে তন্ময়কে রাগ দেখাতে ভুলেনি সে। মনে মনে ভাবছিল এত মানুষ থাকবে কেন বারবার তন্ময়ের সঙ্গে দেখা হয়ে যায়। ঘরের ভিতরে নানান দোটানায় ভুগছে আসবে সে। এইসব কথা তার মাকে জানাবে, কিন্তু তার মা তো এমনিতেই ভাইয়ের চিন্তা তথস্থ। এসব কথা শুনলে তো মেহেরিসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা শুরু করবে। এমনও হতে পারে আসপিয়া যাওয়া আসা বন্ধ করে দেওয়া হবে। তখন কী করবে সে? তাই আসপিয়া স্থির করলো মাকে কিছুই জানাবে না সে। অন্যদিকে গভীর ঘুমে আচ্ছানো মেহেরিসের ঘুম ভাঙল হঠাৎ কর্কশ ফোনের শব্দে। হাতড়ে ফোনটা খুঁজে চোখের সামনে নিয়ে আসতে দেখল রিয়া নামে সেভ করা নাম্বার থেকে 2টো মিস কল। ঘড়িতে তখন সকাল 10টা 30। মুহূর্তে সে লাফিয়ে উঠে বসলো বেডের উপরে। রিয়ার নাম্বারে কল লাগালো তৎক্ষণাৎ। ফোন রিসিভ হতে রিয়ার কণ্ঠ ভেসে আসে, তোমাকে অনেকবার কল দিয়েছি, তোমার জন্য একটা জবের ব্যবস্থা করেছি, তাড়াতাড়ি চলে এসো, ঠিকানা পাঠিয়ে দিচ্ছি মেসেজে। মেহেরিশ আনন্দে ভরে উঠল। চোখে মুখে এক অভূতপূর্ব উচ্ছ্বাস। রিয়া সত্যি কাজে আর খুব ভালো একটা মেয়ে। মেহেরিশ মানুষ চিনতে ভুল করে না কখনোই। ধন্যবাদ রিয়া, অনেক অনেক থ্যাঙ্কস। ও সব পরে হবে, তুমি তাড়াতাড়ি এসো। মেহেরিশ আর দেরি করলো না, দ্রুত বিছানা ছাড়লো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। গায়ে জড়ালো কালো রঙের একটি লং টপস আর মাথায় জড়ালো কালো হিজাব। ফর্সা চেহারা, হিজাবের গাম্ভীর্যতায় আরও আকর্ষণীয় লাগছে দেখতে মেয়েটা। আর কোনো দ্বিধা না করে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে অবশ্য সুফিকে বলে গেল সে বাইরে যাচ্ছে, চলে আসবে এক্ষুনি। মেহেরিশ একটি ট্যাক্সি করে এসে থামল একটা ক্যাফের সামনে, যার প্রবেশদ্বারে ঝুলছে বড় সাইনবোর্ড লে ভিস্টা। ক্যাফের বাইরে দাঁড়িয়ে ছিল রিয়া। মেহেরিশ আসার অপেক্ষা করছিল সে। মেহেরিশকে দেখা মাত্রই এগিয়ে এলো। দূর থেকে মেহেরিশকে এক নজর দেখেই চিনে ফেলল রিয়া নামে মেয়েটি। মেহেরিশ মেয়েটারই এমন এক দেখাতেই যে কারো মনে গেঁথে যাবে অনায়াসে। রিয়া মৃদু হাসি দিয়ে মেহেরিশের কাছে এসে কিছু সৌজন্যমূলক কথাবার্তা সেরে তাকে নিয়ে ক্যাফের ভিতরে প্রবেশ করল। মূলত ক্যাফটি মেইন রোডের পাশে, তার পাশে রয়েছে এক বিশাল সুপার শপ। ভিতরে ঢুকে রিয়া মেহেরিশকে নিয়ে সরাসরি ক্যাফের ম্যানেজারের কাছে গেল। ম্যানেজার তার এক বড় ভাই। আগে মেহেরিশ সম্পর্কে ভাইকে কিছুটা জানিয়ে রেখেছিল রিয়া। মেহেরিশকে তার ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল রিয়া। কথার প্রসঙ্গে সে জানালো মেহেরিশ চাকরির বিষয়টি প্রায় চূড়ান্ত, যদিও একটি ছোট সমস্যা ছিল মেহেরিশের পোশাক নিয়ে। তবে রিয়া তার ভাইকে বুঝিয়ে রাজি করিয়েছে। হিজাব পরা কোনো বাধা নেই এবং মেহেরিশের কাজ হবে কেবল ক্যাফে ভেতরে, তাকে বাইরে গিয়ে কাজ করতে হবে না। তার মূল দায়িত্ব হচ্ছে কফি বানানো, আর সেই কাজটিতেই তার দারুণ দক্ষতা। ওয়েটাররা কফি সার্ভ করবে, সে শুধু বানাবে। মেহেরিশ মনে কিছুটা অস্বস্তি কাজ করলেও পরক্ষণে মানিয়ে নিল সে। পরিস্থিতি আজ কোথায় এনে দাঁড় করিয়েছে তাকে। আজ তার বাবা বেঁচে থাকলে হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না তাকে। তবে সে মনে মনে ধীর কল্পনা করল, জীবনে কোনো কাজই ছোট নয়। নিজের ভাগ্যের সাথে আপোষ করে মানিয়ে নেওয়ার ওভার ক্ষমতা আছে তার। চাকরিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত হলো আজই। তবে মেহেরিশ পুরো সময় কাজ করবে না, সপ্তাহ 3 দিন এখানে কাজ করবে। আজকে দিনটা ছিল কেবল প্রস্তুতির জন্য।
কাল থেকে শুরু হবে নতুন যাত্রা। সাবির এসেছে সুপার শপে। টুকটাক অনেক কিছুই লাগবে বাড়ির জন্য, যেহেতু বাড়ির সমস্ত কিছু সে সামলায়, তাই কেনাকাটা সে করে। সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করে এখানে আসা তার। মোটামুটি অনেক কিছুই নিয়েছে টলি থেকে। সব কিছু হিসেব কষে মনে মনে নিজের না হওয়া বউটার উদ্দেশ্যে বিড়বিড়িয়ে বলো, নিঃসন্দেহে আমার বউ পৃথিবীর সব থেকে ভাগ্যবতী নারী হবে। বউকে নিত্য নতুন ডিশ রান্না করে খাওয়ানোর ক্ষমতা আছে এই সাব্বিরের। এটা কজন ছেলে থাকে? ফুরফুরা মেজাজে মনে মনে এসব আওড়ালো সাব্বির নিজের উদ্দেশ্যে। বিল পে করে বাইরে বের হতেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। শপের সামনে দেখা যায় রিজবি ছেলেপুলেরা সবাই একত্রে হয়ে আশেপাশে কাকে যেন খুঁজছে। কয়েকজনের হাতে স্টিলের রড, তো কারো হাতে মোটা শিকলের চেন। সাব্বির ভয় পেল। মারপিট এসব তার ধারণার বাইরে। স্বভাবসুলভ এসবে অভ্যস্ত নয় সাব্বির। তবে তন্ময় পুরো তার বিপরীত। তাই তো পূর্ব প্রতিটা কাজে তন্ময় থাকে। সেই থেকে না, পরনে ট্রাউজার আর ব্লু কালারের হাফ হাতার টি শার্ট। ছেলেগুলো হাবভাব স্বাভাবিক ঠেকল না সাব্বিরের নিকট। পরশু তার বন্ধু যে কাজ ঘটিয়েছে বলা বাহুল্য। তারা যে সাব্বিরকে খুঁজতে এসেছে এখানে, হয়তো কেউ বলেছে তার কথা, যে ভয়ে গতকাল সারাদিন বাড়ি থেকে বের হয়নি সে। আচ্ছা, এখানে তার দোষ কি? সে কি মেরেছে? মেরেছে তো তার বন্ধু, তো তাকে হামলা করুক না সাহস থাকলে। সাব্বিরের ভাবনার মাঝে ছেলেগুলো এখানে এগিয়ে আসতে দেখে তৎক্ষণাৎ পিছনের সাইডে গিয়ে সরাসরি ক্যাফেতে ঢুকে গেল সাব্বির। একটা চেয়ারে বসে মুখটা আড়াল করে পকেট থেকে ফোন বের করে কল লাগালো তন্ময় নাম্বারে। এই মুহূর্তে তন্ময়কে সেভ মনে হলো তার নিকট। পূর্ব তো বড্ড উন্মাদ এইসব বিষয়ে। দেখা গেল তন্ময় সেখানে কৌশলে তাকে এখান থেকে উদ্ধার করবে, তো পূর্ব উল্টো আরও উটকো ঝামেলা বাঁধাবে। আপাতত ঝামেলা চায় না সে, তবে ভাগ্য সহায় হলো না তার। তন্ময় নাম্বারটি বারবার সুইচ অফ আসলো। বাধ্য হয়ে এবার কল লাগালো পূর্বের নাম্বারে। অবশ্য এর আগে অনেকবার নিজেই পূর্ণ দৃষ্টিতে পরখ করে নিল বাইরে। কাচের দেওয়াল ভেদ করে সন্নিকটে তাদের দেখতে পেয়ে ঢুক গেল সাব্বির। আজ তাকে হাতের নাগালে পেল একটা হাড়গুড় আস্থা রাখবে না তার। একটু আগে সে ফিউচার বইয়ের কথা ভাবলো, বেচারির বিয়ের আগে বিধবা হবে। আফসোস হলো সাব্বিরের নিজের না হওয়া বইয়ের জন্য। একবার দুবার তিনবারের বেলা রিসিভ হলো তার ফোনটা। মুহূর্তেই শুনতে পেল তেতো কণ্ঠে বিরক্ত সূচক শব্দ। বা কি সমস্যা? আওয়ালের মতো একটার পর একটা কল দিয়ে মাথা খাচ্ছিস কেন? ভাই বাঁচা আমাকে, ফেঁসে গেছি আমি, বের হতেও পারছি না। পূর্ব ঘুম ছুটল পুরোপুরি। নিজেকে ধাতস্থ করে রাশভারী স্বরে আওড়ালো, মানে কই তুই? আমি বাইরে, লে ভিস্টা ক্যাফেতে আটকে পড়ে আছি। বাইরে রিজবি ছেলেপুলে ঘুরঘুর করছে। ধরতে পারলে একটা হাড়ও আস্ত রাখবে না ভাই। পূর্বের মুখে বিরক্ত আর গ্রাস করলো। বিস্ময় স্বরে বলল, হোয়াট? সিরিয়াসলি সাব্বির, তুই কিনা আমার ফ্রেন্ড হয়ে এসব বিহেভ করছিস? আর ইউ ইনোসেন্ট? ভাই মামার তোদের মতো হাতির কলিজা না, ছোটোখাটো চড়ুই পাখির কলিজা আমার। আকাম করিস তোরা আর সবসময় ফেসে যাই আমি। ওকে, ডোন্ট মুভ, জাস্ট স্টে দেয়ার। বলে ক্রিং ক্রিং শব্দ কেটে গেল তার ফোনটা। পূর্ব শরীরে জ্বর। এত বেলা অবধি ঘুমায় না পূর্ব। কালকের বৃষ্টিতে ভেজা তরুণ রাতে জ্বর এসেছে তার। তবে আপাতত সেসবের তোয়াক্কার করল না। সেই শরীরে কালো জ্যাকেট জড়িয়ে চেয়ারে থাকা রিভলভারটি পিছনে গুজে বাইক নিয়ে বেরিয়ে পড়ল নির্দিষ্ট গন্তব্য। দুপুরের ঠিক আগে শুনশান এক রাস্তা। চারপাশে যেন এক ধরনের নিস্তব্ধতা নেমে এসেছে। রোদ থাকলেও বাতাসে হালকা শীতের আমেজ। গতকালের বৃষ্টি শীতল ছোঁয়া এখনও আবহাওয়াতে বিদ্যমান। পূর্বের বাইক ছুটছে আপন গতিতে। শরীর জ্বরে কাঁপছে, কিন্তু তার ধীর মনোবল নিকট সমস্ত কিছুই যেন তুচ্ছ। জ্বরাক্রান্ত শরীরে বাইকের ফুল স্পিড আর ঠান্ডা বাতাস যেন আরও তীব্র আঘাত হানছে। তবে এসবের প্রতি যেন কোনো ভ্রুক্ষেপ নেই তার। রিজবি ছেলেগুলো এর আগেও
এমন করেছে, যার সামনে না পেয়ে আড়ালে সুযোগ খুঁজে সাব্বিরের উপর হামলা করার চেষ্টা চালিয়েছে বহুবার, কিন্তু প্রতিবারে পূর্বর বাধা হয়ে দাঁড়িয়েছে। তার উপস্থিতি তাকে কোনোবারে সফল হতে দেয়নি। আজও সেই একই উপস্থিতি। রিজভির দল হিংস্র শকুনের মতো সাব্বিরের চারপাশে ঘুরছে। পূর্বের জন্য বন্ধুত্ব সম্পর্কটি তার আত্মার গভীর প্রথিত দুর্বলতার জায়গা, কিন্তু সেই দুর্বলতা আর সবচেয়ে বড় শক্তি। বন্ধুদের জন্য সে নিজেকে বিপদে ছুড়ে দিয়েছে সহস্রবার। বন্ধুত্ব এই সম্পর্ককে সুরক্ষিত রাখতে সে নিজের জীবন বাজি রাখতেও দ্বিধা করেনি কখনো। আর কাউকে হারাতে চায় না সে, কোনো দিনও না। ফাঁকা রাস্তা, দূরে শুধু মৃদু গাড়ির শব্দ। বাইকের স্পিডোমিটারে ধীরে ধীরে বাড়ছে। শীতল মুখবায় ফুটে উঠছে ধীর সংকল্প। ঠান্ডা বাতাসে শরীরে জ্বর বা ক্লান্তি কিছুই যেন তাকে আজ থামাতে ব্যর্থ। প্রতি মুহূর্তেই তার মনের ভিতরে বাজছে একটা কথা, আমি থাকতে সাব্বিরের গায়ে একটা আঁচও পড়বে না। কয়েক মিনিটের ব্যবধানে পূর্ব এসে পৌঁছালো কাঙ্ক্ষিত গন্তব্য। সাব্বির জানিয়েছিল যে সে বর্তমানে লে বিস্টা ক্যাফেতে আছে। তার দ্বিধা না করে পূর্ব তার বাইকটি সোজা ক্যাফের সামনে এনে থামায়। মাথা পেঁচানো কালো হেলমেটটি তড়িঘড়ি করে খুলে এক হাতে ধরে তৃপ্তি পায়ে ছুটে চলে ক্যাফের ভিতরের দিকে। ক্যাফেতে তখন বেশ ভিড়। মানুষজন নিজেদের মতো খাওয়া দাওয়া আর নিজস্ব কথোপকথনে ব্যস্ত, কিন্তু পূর্বের উপস্থিত যেন এক মুহূর্তে সবাই মনোযোগ কাটতে সক্ষম। কেউ কেউ তাদের বয়ফ্রেন্ডদের পাশে বসে আর চোখে তাকাচ্ছিল পূর্বের দিকে। এমনকি তাদের মুখে চাপা ফিসফাস করে চোখে মুখে কৌতূহল ভরা দৃষ্টিতে চেয়েছিল সেটাই। তবে পূর্ব এসবে গা ভাসালো না। কিছুক্ষণ একপাশ দিয়ে উকি ঝুঁকি দেওয়ার পর ক্যাফের এক কোণে সাব্বিরকে খুঁজে পেল। ছেলেটা একেবারে জড়সড় হয়ে বসে আছে, মাথা নিচু করে। চেহারার ভয় আর দুশ্চিন্তার ছাপে স্পষ্ট। পূর্ব সাব্বিরকে দেখে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেল। ধীরে ধীরে কয়েক কদম এগিয়ে সাব্বিরের পাশে গিয়ে চুপচাপ বসল। আচমকা পাশে কাউকে বসতে দেখে প্রথমে সাব্বির চমকে উঠল। পরক্ষণে যখন বুঝতে পারল পাশে বসা মানুষটি পূর্ব, তখন তার ভয় কিছুটা কমল। যেন মুহূর্তে প্রাণ ফিরে পেল ছেলেটা নিথর দেহ। তবু গলা একটু কাঁপিয়ে সাব্বির বলল, ভাই তুই এসেছিস? শালাগুলা এখনো বাইরে ঘুরঘুর করছে, দেখ কতজন এসেছে। এই বলে সাব্বির কাচের দেওয়ালের দিকে ইশারা করে দেখালো। মুহূর্তের মধ্যে পূর্বের চোখ যেন বিদ্যুৎ খেলে গেল। সাব্বিরকে দেখে তার মনে স্বস্তি আসলো। রিজভির ছেলেগুলো উপস্থিত, সে স্বস্তি ছাই করে দিল। মুহূর্তে পূর্বের চেহারা কঠোর আর রাগে ফুঁসে উঠে। নিজের রাগ নিয়ন্ত্রণে বরাবরই যে ব্যর্থ এই মানব। হঠাৎ করেই সেখান থেকে উঠে দাঁড়ালো পূর্বে। আকস্মিক উঠাতে চেয়ারটি তার পিছনে সামান্য সরে গেল। মুখে কিছু না বলে এক হাতে সাব্বিরের হাত শক্ত করে ধরে সাব্বির কিছু বুঝে ওঠার আগেই পূর্ব তাকে টেনে নিয়ে চলো ক্যাফের বাইরে। সাব্বির বিস্ময়ে চেয়ে রইল তার বন্ধুর দিকে। তার মাথায় তখন একটাই প্রশ্ন, পূর্ব এখানে কি করতে যাচ্ছে? পরিস্থিতি এতটাই ঘোলাটে যে কিছু বুঝে উঠতে পারল না ভীত মস্তিষ্ক, কিন্তু তবুও বন্ধুর প্রতি অগাধ বিশ্বাস তাকে পূর্বের পিছনে টেনে নিচ্ছে। সাব্বির জানে পূর্ব কখনোই তাকে বিপদে ফেলবে না। যদিও তার বন্ধুর মাথায় একটু একটু সমস্যা আছে, তবে মানুষটিকে বিশ্বাস করা যায়। বুক টান টান করে সাব্বির এগিয়ে চল পূর্বের পিছু পিছু। তার বন্ধু পাশে থাকলে সে সব ঝড় সামলাতে রাজি। পূর্ব সাব্বিরকে নিয়ে বাইরে বেরিয়ে সোজা রিজভির ছেলেপুলেদের সামনে গিয়ে দাঁড়ালো। তীব্র রোদের আলোয় পূর্বের উপস্থিতি যেন বজ্রপাতের মতো আঘাত হানছিল ছেলেগুলোর আত্মবিশ্বাসে। পূর্বকে এই অসময়ে এখানে দেখবে সেটা তাদের কল্পনা তো ছিল না। মুহূর্তের মধ্যে তাদের চেহারা ধীরতা হারিয়ে গেল। তবুও নিজেদের শক্ত করে সামলে নিল তারা। ভিতরে ভয়কে আড়াল করে আপ্রাণ চেষ্টা করল। পূর্ব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল। সাব্বিরকে সামনে ঠেলে দিয়ে হঠাৎ করে গভীর এবং গম্ভীর স্বরে বলে উঠল, নে মার। পূর্বের কণ্ঠস্বর এতটাই ধীর আর
তীব্র ছিল যে ছেলেগুলোর মধ্যে মুহূর্তে অশান্তির ঝড় বয়ে গেল। এদিকে সাব্বির হতভাগ, বিমল। কি হলো এটা? তার বন্ধু এটা কি বলল? এতক্ষণে সঞ্চিত আস্থা, আত্মবিশ্বাস যেন মুহূর্তে ফুঁস হয়ে গেল। বুকের ভিতরে ভয়ের ঢেউ এসে আঘাত হানল। ভয়াত্মক দৃষ্টিতে চেয়ে রইল পূর্বের দিকে, কিন্তু পূর্ব যেন এসবের কিছুই দেখছে না। অনুরাগ চিৎকার করে বলল, কাম অন, হিট হিম। এত আয়োজন করে এসেছিস, মারছিস না কেন? ভয় পাচ্ছিস? পূর্ব এমন অস্বাভাবিক চিৎকারে ছেলেগুলোর মধ্যে ভীতির সঞ্চার হলো। যে ছেলে তাদের ভাই রিজভিকে ছাড় দেয় না, সেখানে তাকে কি করবে ভাবতেই আত্মা শুকিয়ে এলো যেন তাদের। অন্যদিকে সাব্বিরের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। মনে মনে ভাবতে লাগলো, এজন্য এই বেটা সাইকোকে বিশ্বাস করতে নেই। তবে সাব্বির ভাবনাগুলোকে একপাশে এলিয়ে আচমকা পূর্ব ছেলেগুলোকে একটিকে কাছে টেনে তার হাত থেকে স্টিলের রড ছিনিয়ে নিল। মুহূর্তের মধ্যেই সমস্ত ঘটনার মোড় ঘুরে গেল। স্টিলের রড নিয়েই এলো পাথারি মারতে শুরু করলো ছেলেগুলোকে। আঘাতের তীব্রতা ছেলেগুলো যে যার মতো ছিটকে পড়তে লাগলো। পুরো ঘটনা এতই আকস্মিক হলো যে সাব্বিরের বিষয়টা আয়ত্তে নিতে কিছু সময় লাগলো। ছেলেগুলো নিজেদের আত্মরক্ষা পাল্টা আক্রমণ করার চেষ্টা করলো। তবে পূর্ব কিছুটা আঘাত পেল। পূর্বের উন্মত্ততার সামনে তারা নিতান্ত দুর্বল, অসহায়। পূর্ব যেন আজ বড্ড উন্মাদ, এক প্রতিরোধ ঝড়। কেউ কেউ আঘাতের তীব্রতা থেকে বাঁচতে পারল, সেখান থেকে বাকি দুজন তীব্র ব্যথা সহ্য করতে না পেরে নিচে পড়ে কাতরাতে লাগলো। আশেপাশে লোকজন জড়ো হতে শুরু করলো। ক্যাফে আর রাস্তার পাশে মানুষজন ভয় আর কৌতূহল নিয়ে দূর থেকে দেখছে এই দৃশ্য। কেউ কেউ ভয়ে সরে যাচ্ছে দূরে, বা কেউ আবার দাঁড়িয়ে আছে অবাক হয়ে। তবুও পূর্বের থামার নাম নেই। চোখে মুখে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বলছে দাউ দাউ করে। এমন সময় কোথা থেকে যেন তন্ময় এসে হাজির হলো সেখানে। পিছন থেকে পূর্বকে শক্ত করে আঁকড়ে ধরল সে। ছাড়, শান্ত হয়, কি করছিস তুই? তন্ময়ের উপস্থিতিতে সাব্বির কিছুটা সাহস পেল। সেও এগিয়ে আসলো তন্ময়ের সাথে মিলে পূর্বকে ঠেকানোর চেষ্টা করলো। পূর্ব ক্রোধে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে উঠল, মাদার, সাহস থাকলে আমার সামনে লড়বি। কাপুরুষের মতো আমার বন্ধুকে ছুতে গেলি, কলিজা ছিঁড়ে কুকুরকে খাওয়াবো আমি। পূর্ব চোখে মুখে নৃশংসতা। এদিকে ক্যাফের ভিতরে কাচের দেওয়ালের ওপর থেকে এই দৃশ্য সম্পূর্ণটাই দেখল মেহেরিশ। আর তাতেই যেন শরীর রক্ত হিম হয়ে এলো মেয়েটার। এই ধরনের সহিংসতা তার কাছে নতুন। গায়ের লোম দাঁড়িয়ে গেল মেয়েটার। এক বুক সংখ্যা আর ভয়ে সেখান থেকে কয়েক কদম পিছে সরে এলো সে। তবুও যেন শরীর শান্ত হচ্ছে না মেয়েটা নিজের শরীরে। আপনি থামাতে সেখান থেকে আরও গভীরে চলে গেল মেহেরিশ। তবে দেখেনি লোকটার চেহারা, যেহেতু পূর্বের সামনে ঘুরে মারছিল তাই চেহারা দেখতে পায়নি মেহেরিশ। ভয় ভয় শুষ্ক ঢোক গিলে মনে মনে আওড়ালো, এটা কি সত্যি মানুষ? এতটুকু কি দয়াময় নেই এদের মধ্যে? সাব্বির এবং তন্ময় অনেক কষ্টে টেনে ক্যাফের ভিতরে এনে সামলায় পূর্বকে। রাগে আগুন ফুঁসতে থাকা ছেলেটি তখনও একটু শান্ত হয়নি। তার চোখে মুখে প্রতিশোধের ঝলকানি স্পষ্ট। যেন মনে হয় তার একবার সুযোগ পেলেই বাইরে গিয়ে সব শেষ করে আসবে। কিন্তু এই মুহূর্তে পূর্বের শরীর আর সঙ্গ দিচ্ছে না। তার জ্বরের তীব্রতায় তার শরীর কাঁপছে, ক্লান্তিতে শরীর ঝুঁকে পড়েছে। তবুও তার ভিতরে ক্রোধ এখনও জ্বলন্ত। সাব্বির পাশে বসে গভীর মনোযোগে দেখছে তার বন্ধুকে। পূর্বের ডান হাতে বৃদ্ধাঙ্গুলি একপাশে গভীরভাবে কেটে গেছে। রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেলেও ক্ষতটি এখনও স্পষ্ট। কিছুটা চিন্তিত হয়ে সাব্বির তাকিয়ে রইল পূর্বের দিকে। এরই মধ্যে তন্ময় উঠে দাঁড়ালো। তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে গেল সে। হয়তো কাছে কোনো ফার্মেসি থেকে ওষুধ কিংবা ব্যান্ডেজ আনতে গেছে তার বন্ধুর জন্য। ক্যাফের পরিবেশ এখনও ব্যস্ত। চারদিকে লোকজন খাবার আর কথাবার্তা মগ্ন। এরই মাঝে ক্যাফের ম্যানেজার ভিতরে এসে পূর্বকে দেখে থমকে দাঁড়ালো। পূর্বকে সে খুব ভালোভাবেই চেনে। শহরের চেনা নামেই ছেলের। এতক্ষণ বাইরে থাকার সেই পুরো ঘটনা কিছুটা দেখছিল
তবে পূর্বের এমন বিধ্বস্ত অবস্থা এবং তার পাশে বসে থাকা সাব্বিরের মুখভঙ্গি দেখে পরিস্থিতি আঁচ করতে তার বেশি সময় লাগলো না। ম্যানেজার এক পা এগিয়ে কিছু বলার জন্য মুখ খুলতেই সাব্বির এক চাউনিতে তাকে থামিয়ে দিল। চোখের ভাষা যা বলার ছিল সেটা বুঝিয়ে দিল মুহূর্তে। ম্যানেজার এক মুহূর্তে থেমে সাব্বিরের ইঙ্গিতে বুঝে নিল। বড় বড় কদমে পা ফেলে দ্রুত চলে গেল ক্যাফের কিচেনের ভিতরে। অন্যদিকে মেহরিশ কিচেনের এক কোণায় নিজের কাজে ব্যস্ত। তার মনোযোগ এখন পুরোপুরি কাজের দিকে নিবদ্ধ। এমন সময় ম্যানেজারের পিছন থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এসব কাজ বাদ দাও, বিশেষভাবে একটা কফি বানাও উইদাউট সুগার। মেহরিশের কাজ করার প্রতি এতটাই আগ্রহ দেখে ম্যানেজার কণ্ঠে খানিকটা ধীরতা এসেছিল, তবে তার নির্দেশ ছিল স্পষ্ট। মেহরিশ কিছু না বলে মাথা নাড়ল, তবে তার মনে কৌতূহল জাগলো। হঠাৎ বিশেষ কফি কার জন্য? এই অর্ডার এত হঠাৎ কেন? তবুও সে কিছু জিজ্ঞেস করল না। ক্যাফের নিয়ম মেনে নিজের কাজ শুরু করলো। তার হাত দ্রুত কাজ করছে, কিন্তু মাথার ভিতরে অজানা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে মেয়েটার। ঠিক তখনও সে জানত না বাইরের টেবিলে বসে থাকা জরাক্রান্ত কিন্তু ভয়ানক সে চেহারা মানুষটি আর কেউ নয়, বরং তার জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে যাওয়া শাহান পূর্ব। মেহরিশ নিপুণ হাতে কফি বানিয়ে শেষ করলো, তবে সুগার দেয়নি। সুগার ছাড়া কফি তার নিজের চোখে এটা একেবারে নির্জীব পানীয় ছাড়া আর কিছুই নয়। মনে মনে নাক ছিটকালো মেহরিশ। এখন যত বিশেষভাবে কফি বানাক না কেন, সুগার ছাড়া কফি কি কোনো স্বাদ থাকে আদৌ? তাকে তো 1 কোটি টাকা দিলেও এই কফি খাবে না মেহরিশ। ওয়াক। কফি বানানোর প্রায় শেষ হতে না হতেই ম্যানেজার এসে পাশে দাঁড়ালো। কিছুটা প্রশংসার আদেশে মিশ্রিত বলো, ঠিকঠাক মতো বানিয়েছে তো? জানিও তো তোমার হাতের কফি নিয়ে সবাই প্রশংসা শুরু করেছে ইতিমধ্যে, তাই তোমাকে বানাতে দিলাম। এবার এটা ওখানে নিয়ে গিয়ে দাও। মেহরিশ চমকালো। সে কেন যাবে? এতক্ষণ তো কাউকে কফি পরিবেশন করতে হয়নি, হঠাৎ কেন যেতে বলছে তাকে? মেহরিশ দ্বিধা ভরা চেহারায় দেখে ম্যানেজার পুনরায় বলল, কি হলো, যাচ্ছ না কেন? জলদি যাও, আর ভালো করে জিজ্ঞেস করবে আর কিছু লাগবে কি না। এতপর মেহরিশ লজ্জা ও দ্বিধা মিশ্রণে কাঁপা গলায় বলল, না মানে ভাইয়া, আমি যাব? মানে আমি তো উনি সাধারণ কেউ নন, খুব বিশেষ একজন। হয়তো তার কিছু প্রয়োজন হতে পারে। ফার্স্ট এই বক্স পাঠিয়েছি ওখানে, আর কিছু দরকার আছে কি না তার নিজ দায়িত্বে দেখে নেবে, ঠিক আছে? কিছুটা হতবুদ্ধি অবস্থায় মেহরিশ তার হিজাবটা ঠিক করল। মনে মনে অস্বস্তি বোধ করলে কাজের খাতিরে তাকে যেতে হবে, এটাই তার দায়িত্ব। এমনি এমনি তো আর তাকে স্যালারি দিবে না, তাই না? মেহরিশ কফির ট্রেটি হাতে নিয়ে বের হলো সেখান থেকে। এক সাইডে দিয়ে চোখ পড়তেই দেখলো দুজন বসে আছে। সাব্বির এদিকে মুখ করে বসে থাকা সাব্বিরের চেহারাটা দেখতে পেল না ওপাশে ঘুরে থাকা পূর্বকে। সাব্বিরকে সে চিনে না। ট্রেটি নিয়ে পা টিপে টিপে এগিয়ে গেল সেখানটা। যাওয়ার আগে একজন ওয়েটার ফার্স্ট এজ বক্সটি ইতিমধ্যে সেখানে রেখে গিয়েছে। যতই কাছাকাছি গেল ততই যেন একটা অজানা শীতল স্রোত বয়ে যেতে লাগলো মেহরিশের ভিতর। ট্রেটি হাতে নিয়ে নরম স্বরে বলল, জি আপনার কফি স্যার। পূর্ব ঝুঁকে ছিল টেবিলের ওপর, দুর্বল শরীর তাকে আর সায় দিচ্ছে না, কিন্তু হঠাৎ পরিচিত মেয়েলি কণ্ঠস্বর শোনা মাত্রই তার মাথা সজাগ হয়ে উঠল। ধীরে ধীরে মুখ তুলে তাকালো কণ্ঠস্বরে এর উৎপত্তি স্থলে। এক পলকে তাকিয়ে যেন থমকে গেল সে মেহরিশ। সাথে সাথে চেহারার রং পাল্টে গেল তার। চোয়াল শক্ত হয়ে উঠল। এতক্ষণে তার চতুর মস্তিষ্ক বুঝে নিল যা বোঝার। নিজের ওই তীক্ষ্ণ চোখে একদম আগাগোড়া পর্যবেক্ষণ করল মেহরিশকে। এতপর মেহরিশের পরনে এমন পোশাক দেখে মুহূর্তে পূর্বের চেহারা উত্তাল রাগ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। এদিকে পূর্বকে এখানে দেখে মেহরিশ থতমত খেয়ে গেল। পূর্বের পোশাক আশাক দেখে মেহরিশ বুঝে ফেলল এতক্ষণ যে এই লোকটাই তখনকার সেই মারপিট
করা ছেলেটি, দুহাতে ট্রেটি ধরে রাখা, হাত কাঁপছে মেয়েটার। শুষ্ক ঢোক গিলে দাঁড়িয়ে রইল একইভাবে। এরই মাঝে পূর্ব তার সামনে রাখা কফির মগটা তুলে এক দৃষ্টিতে মেহেরিসের দিকে তাকিয়ে সেটা ফ্লোরে ছুঁড়ে মারল। তবে ফ্লোরে পড়ার আগে সেটা মেহেরিসের হাতে লেগে অর্ধেকটা কফি তার ডান পাশে হাতের ওপর পড়ে পরবর্তীতে সেটা গিয়ে পড়েছে ফ্লোরে। মুহূর্তে বিকট শব্দে মগটা চুরমার হয়ে গেল, সাথে গরম কফির হাতের উপর পড়া ব্যথা। আর্তনাদ করে উঠল মেহেরিস। পুরো ক্যাফেতে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তৎক্ষণাৎ ঘটা এই দৃশ্যর দিকে। সাথে সাথে মেহেরিসের হাতটা দিয়ে তার কফি পোড়া হাতটা চেপে ধরল পূর্ব, যে ইচ্ছে করে তার হাতের ওপর গরম কফি মগটা ফেলেছে সেটা ঠিক বুঝতে পারল মেহেরিস। তবে কিছু বলার জন্য শক্তিটুকু যেন অবশিষ্ট নেই মেয়েটার ভিতরে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুবিন্দু। ঠোঁট দিয়ে নিজের কান্না আটকে রাখতে চাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মেয়েটা। এদিকে পূর্ব এবার মেহেরিসকে পুনরায় স্ক্যান করে দ্রুত বড় বড় কদম সেখান থেকে চলে গেল।